ফিরে এলাম বিরতির পর। যে নিয়ে আলোচনা করছিলাম, ইতিমধ্যে আমাদের সঙ্গে নতুন অতিথি যোগদান করেছেন দেবজিৎ সরকার। দেবজিৎ বিজেপির পক্ষে জয়েন করেছেন তরুণজ্যোতি তিওয়ারির জায়গায়। আপনারা শুনছিলেন মমতা বালা ঠাকুরের কথায়। একবার মমতা বন্দ্যোপাধ্যায় একবার কি বলেছেন শুনে নেব। যে রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে। কোনো ক্ল্যারিটি নেই, টোটাল ভাওতা। ইলেকশনের আগে যুদ্ধ খেলা। 2019 সালে এনআরসির নামে আসামে 19 লক্ষ লোকের মধ্যে 13 লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল। যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। তাহলে আপনাদের সম্পত্তি কি হবে? আপনাদের চাকরি বাকরি কি হবে? আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কি হবে? সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে। আপনাদের কোনো অধিকার থাকবে না। এটা এনআরসির সাথে কানেক্টেড, মনে রাখবেন। আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন, একটা মানুষ যদি বঞ্চিত হয় তার সামনে দাঁড়িয়ে আমি তাকে সেল্টার দেবো, বাংলা থেকে বিতাড়িত কাউকে আমি করতে দেব না। রাজীব বন্দ্যোপাধ্যায়। আমি দুটো কথা বলবো। একটা হচ্ছে, প্রথম মানে যে ধরনের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী একটু আগে তিনি বক্তব্য রাখলেন, আমি তাকে যে কটা প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের কিন্তু উত্তর তিনি দেননি, সদুত্তর দিতে পারেননি, তিনি প্রশ্ন এড়িয়ে গেছেন। আমার শুধু একটাই বক্তব্য যে এই মতুয়া মা ভাই বোনেরা কিন্তু ভোটের জন্য এরা কিন্তু এদের এই মিথ্যা প্রতিশ্রুতির শিকার হচ্ছে। ওখানে রুলস যেটা রয়েছে আপনি দেখুন, তাতে কিন্তু প্রচুর ডকুমেন্টসের কথা উল্লেখ আছে। ক্ল্যারিটি নেই, আমি আবার বারবার করে বলছি, এদেরকে বোকা বানানো হচ্ছে। সে জায়গা থেকে উনি একজন প্রতিমন্ত্রী হয়ে মন্ত্রগুপ্তির শপথ নিয়ে উনি বলে দিচ্ছেন কাউকে কিচ্ছু ডকুমেন্টস দিতে হবে না। আমি তো বুঝতে পারছি না যে এটা কি আদৌ মানে নাগরিকত্ব দেওয়ার ব্যাপার হচ্ছে, নাকি ভোটের জন্য, শুধু ভোট নেবার জন্য মতুয়া মা ভাই বোনেদেরকে বোকা বানিয়ে তাদেরকে স্বীকার করার চেষ্টা করছে। এবং ডিটেনশন ক্যাম্প যেটা আপনি আমায় বলছিলেন, কেন মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছে, আপনারাও জানেন ভালো করে যে আসামে কি ঘটনাটা ঘটেছিল। ঠিক আসামে 13 লক্ষ হিন্দু পরিবার, প্রায় 14 লক্ষ হিন্দু পরিবারকে ডিটেনশন ক্যাম্পে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল এবং কি পরিস্থিতির তারা শিকার হয়েছে আমরা দেখেছি। এবং সেই জিনিস যেন বাংলায় আর না হয়, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমার জীবনের শেষ রক্তবিন্দু অবধি আমি এটাকে রাজনৈতিক লড়াই কতটা, রাজনৈতিক লড়াই তো বিজেপি এবং তৃণমূলের মধ্যে আছেই। এবং এক্ষুনি মমতা বন্দ্যোপাধ্যায় তো বললেন যে ইলেকশনের আগে যুদ্ধ খেলা, এই জায়গাটা কিন্তু একটু আলোচনা করার সুযোগ দিতে হবে। সেটা হচ্ছে যে এই ঘটনাটা ঘটানোর কারণ কি হতে পারে। বিজেপির আরো বেশি আসন পাওয়া খুব স্বাভাবিক, একেবারে ভোটের নির্বাচনের আগে যদি করা হয়। পশ্চিমবঙ্গ এবং আসাম, এবার তাহলে কি 370-এ কিছু কম পড়ছে, সেটার জন্য এই জায়গাগুলোতে বেশি আসন পেলে ভালো হয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যে যুদ্ধ খেলা, এই যুদ্ধ খেলাটার মধ্যে ঠিক কোনখানটায় যুদ্ধ আর কোনখানটায় ভাব, এটা বিভিন্ন রাজনৈতিক দলকে কিন্তু ঠিক করতে হবে। অর্থাৎ কতটা সত্যিকারের যুদ্ধ বলে তো মুখ্যমন্ত্রীও মনে করছেন না। তিনি যেটা বলছেন, মূল যে ঝামেলাটা হচ্ছে নিম্নবিত্ত মানুষদের কাছে এই যে আইন ঠিক করে শাসক, একটু আগে তরুণজ্যোতিও বলছিল রিজনেবল ডিফারেন্সিয়াল, কিভাবে এই যে রিজনের ব্যাপারটা রাজনৈতিক নেতারাই খুব যুক্তি দিয়ে বলছেন। শান্তনুবাবু যেমন একেবারে শাসকের যে চেহারা, ধমকে দিলেন সবাইকে, আমরা ভয় টয় পেলাম, শাসককে ভয় পেতেই হবে, কখন কি বকে টকে দেবেন। কিন্তু তাদের কি বক্তব্যগুলো রিজনেবল হচ্ছে? এবং এর মধ্যে তৃণমূল এবং বিজেপির সম্পর্ক কি, এটা কিন্তু খুব পরিষ্কার রাজনৈতিক আলোচনায় আসবে। কোনো ক্ষতি কিছু নেই, বিজেপি যোগ তৃণমূল যদি 40 হয় তাহলে সেটা অপটিমাইজেশন। কংগ্রেস করতে পারছে কি? এটা আমি শুভময়দার কথা তো বলি, এটা শুভময়দার মতো ব্যাখ্যা দিচ্ছে। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। বিজেপির বিজয় রথ যে থামিয়েছে, আর বিজেপি যাকে সব থেকে বেশি ভয় পায় সেই নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় আসবো তোমার কাছে, যে এই যে তুমি আমাকে বলো যে এই যে যেটা বলছে রাজনৈতিক একটা খেলা, মমতা বললেন যে একটা ভোটের আগে একটা ভাঁওতা যুদ্ধ খেলা, এই বিষয়টায় ঠিক কংগ্রেসের অবস্থানটা ঠিক কোন জায়গায়? সিএ তো তারা বিরোধিতা করছে, ঠিক আছে, আমি জানি, কিন্তু এই যে ভোট বাক্সে, পশ্চিমবঙ্গের যে ভোট বাক্সে মতুয়া বা রাজবংশীদের প্রভাব রয়েছে, সেখানে তো কংগ্রেসের খুব একটা জায়গা আছে বলে মনে হয় না।
না, আমরা একটা কথা খুব কনসাসলি বলছি, ভারত জাতীয় কংগ্রেস পরিষ্কারভাবে একটা কথা বলছে এবং যেটার আমরা সমালোচনা করি। নরেন্দ্র মোদী তার বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে ভারতবর্ষের সংখ্যালঘু সমাজকে খুব কনসাসলি রাজনৈতিক পরিসর থেকে এলিমিনেট করার চেষ্টা করছে। সেটা কখনো সিএএ হতে পারে, কখনো রাম মন্দির হতে পারে, কখনো অন্য কোনো মসজিদ হতে পারে। আপনি দেখুন, ভারতীয় জনতা পার্টি এমন একটি রাজনৈতিক দল ভারতবর্ষের, যারা একটাও ভারতবর্ষের বিগত লোকসভা নির্বাচনে একটাও সংখ্যালঘুদের থেকে, বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের থেকে একটা ক্যান্ডিডেট করেনি। ভারতবর্ষের মন্ত্রিসভায় প্রথমবার বা দ্বিতীয়বার, হয়তো আমি যদি ভুল হই রেকটিফাই করে দেবেন, কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের, বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের কোনো কেন্দ্রীয় মন্ত্রী নেই। এই সিএ, রাম মন্দির, এগুলো হচ্ছে নরেন্দ্র মোদী তথা বিজেপির খুব কনসিয়াস টু এলিমিনেট দ্য মুসলিম কমিউনিটি ফ্রম দ্য ইন্ডিয়ান পলিটিক্স। আমি রাজীব দার দীর্ঘতম 1 সেকেন্ড শুনেছি, আমি যেন 1 মিনিটটা 1 মিনিটের মতো করেই পাই। প্রথম কথা হচ্ছে, মমতা বালা ঠাকুর আমার পার্টির নেত্রী নন, কিন্তু আমি একটা কথা বলছি, বিষয়টা আমিও ভোটে লড়েছি, হেরে গেছি। আমরা কিন্তু ভোটের আগে, এবং শান্তনু ঠাকুর জিতেছেন, আমরা কিন্তু ভোটের আগে যে মানুষ ক্লাস 5 কেন, যিনি কোনোদিন শুনবো, তুমি বলো, আমি বলে দিচ্ছি, আমরা কিন্তু তার কাছেও হাত জোর করে ভোট চাই। জিতে যাওয়ার পরে যদি কেউ বলে যে 5 অবধি পড়াশোনা করেছে, অশিক্ষিত, আমি ডবল গ্র্যাজুয়েশন করেছি, দেখুন উনি গ্র্যাজুয়েশন করেছেন, আমি মাস্টার ডিগ্রি করেছি, ফার্স্ট ক্লাস পেয়েছি, শুভময়দা পিএইচডি করেছেন। তার মানে এই নয় যে আমি মাস্টার ডিগ্রি করেছি বলে আমি শান্তনু ঠাকুরকে বেশি বুঝি। এই যে মানসিকতা, যাদের কাছে হাত জোর করে ভোট পাবো, গালাগালটা কি আপনি খালি একজন আপনার বিরোধী দলের নেত্রীকে দিলেন, নাকি আপনি সেই সমস্ত মানুষকে দিলেন যারা পারিপার্শ্বিক কারণে, পরিস্থিতিগত কারণে ক্লাস 5-এর বেশি পড়াশোনা করতে পারেনি? 2 নম্বর কথা, তরুণ জ্যোতি এখন আর নেই, কিন্তু দেবজিৎ দা আছে, তরুণ জ্যোতি একটা কথা বলে গেল, আমি এখনো কথাটা ভেবে যাচ্ছি তখন থেকে, আমি মুগ্ধ বিস্ময়ে। ও বললো আদনান সামিদ যেহেতু পাকিস্তানের নাগরিক, ভারতের 5-6 বছর ধরে ভিসা ছিল, এক্সটেনশন হচ্ছিল ভিসার জন্য ওকে সিটিজেনশিপ দেওয়া গেছে, দীর্ঘমেয়াদী ভিসা। কিন্তু যার ভারতের পাসপোর্ট আছে গত 5 দশক ধরে, তাকে পাসপোর্টের জন্য তাকে সিটিজেন গোনা যাচ্ছে না। এবং আমার 3 নম্বর, আমার শেষ কথা, যেহেতু ওনার দীর্ঘতম 1 সেকেন্ডে উনি বললেন রাজীব দা যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে বিজেপির এনআরসি সিএ রথ থামিয়ে দেবে, আমি খালি বলি, রানাঘাটে তৃণমূলের যিনি প্রার্থী মুকুটমণি অধিকারী, যার হয়ে রাজীব দা কদিন পরে প্রচার করতে যাবেন, 1 মার্চ, আজকে আমরা বসে আছি যেদিন, আজ থেকে 11 দিন আগে 1 মার্চ পোস্ট করেছেন শান্তিপুর বিধানসভার 1 নম্বর কলোনিতে বিজেপির উদ্বাস্তু সেলের পক্ষ থেকে সিএ এর সমর্থনে পথসভা, জয় শ্রীরাম, ভারত মাতার জয়। এই যে তৃণমূল কংগ্রেসের এর বিরুদ্ধে লড়ছে, কয়েক মাস সময় লেগেছিল, 5 দিনে ঠাকুর, আপনি আমাকে বলুন যে এই যে মানুষ, আপনাদের মতুয়া সম্প্রদায়ের মানুষ, মুখ্যমন্ত্রী বলেছেন যে যেই আবেদন করবে তার সম্পত্তি বাড়ি ইয়ে হয়ে যাবে, ক্রোক হয়ে যাবে এবং চলে যাবে, কেড়ে নেবে, এবং তার নিজের যে বিষয় যে তিনি উদ্বাস্তু হয়ে গেলেন, তিনি অন্য দেশের নাগরিক হয়ে গেলেন, মতুয়া সমাজের মানুষ কি সত্যি আবেদন করবেন? ওনার অডিওটা শুনতে পাচ্ছি না। থাকবে না, কিন্তু যে শর্তগুলো তারা রেখেছে সেই শর্তটা এতটাই ভয়াবহ, এই শর্ত পূরণ করা কের পক্ষে সম্ভব না। আমি বলবো শান্তনু ঠাকুর এটা যদি পূরণ করতে পারবে, আমি মনে করি যে সে করতে পারবে বলে আমার ধারণা নেই। তার কারণ হচ্ছে যে মানুষ যদি সত্যি সত্যি সেটাকে আজকে রাজনীতি হিসেবে যদি আমাদের যে ব্যবহারটা করছে, আজকে সেন্ট্রাল গভর্নমেন্টে তারা আইন নিয়ে এসছে, সেই আইনটা যে আমরা দাবি করেছিলাম, তারা যদি সত্যি সত্যি আমাদের ভালোবাসতো, মতুয়াদের ভালোবাসতো, তাহলে তারা আইন করে বলতে যে তারাই যে ডেটটা করেছে 2014 সালে 31শে ডিসেম্বর, তারা এই দেশের নাগরিক। কিন্তু তারা যে ডকুমেন্টসগুলো তারা আজকে পেশ করতে বলছে, যে যখনই আমি ফর্মটা ভরবো তখন যে ডকুমেন্টসগুলো তারা চাইছে, একদিকে শান্তনু ঠাকুর বলছে আমি চ্যালেঞ্জ করে বলছি কোনো ডকুমেন্টস লাগবে না, তার এই সরকার তো ডকুমেন্টস, এটা আমার কথা না, আইনের আপনার কাগজ কলমের কথা। তাহলে তারা এই ডকুমেন্টস কোথার থেকে দেবে? তা তো ভয় পাচ্ছে যে আমরা দিলেই তো বেনাগরিক হয়ে যাব। এটা বাস্তব সত্য কথা। আমি আজকে আমার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, আমি সরকারিভাবে ভোট দিচ্ছি, সব কিছু আছে আমার। তাহলে আজকে আমি যখনই তাকে আবেদন করতে যাব, তখন তো আমার স্বীকার করতে হবে যে আমি এই দেশের নাগরিক নই, আমাকে নাগরিক করা হোক। তার মানে আমার পিছনে যা কিছু ছিল সব কিছু ক্যান্সেল হয়ে যাবে।
তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মানুষ কিন্তু দ্বিধাবোধ করছে, মানুষ কিন্তু ভয় পাচ্ছে। কিছুদিন আগে আধার কার্ডটা কেটে দিল, সেটাকে না রাজ্য সরকারকে জানানো হলো, এবং সেখানে দাঁড়িয়ে যে লোকগুলোর ABC তার মানে কি সেটাও মানুষ কিন্তু বুঝতে পারছে না। সেই যে এই দেশে আপনি থাকতে পারেন কিন্তু ডকুমেন্টস তৈরি করার জন্য আপনার মেয়াদ শেষ, আপনি বেরিয়ে যাবেন। এই যে একটার পর একটা আমাদের নিয়ে যে সিনেমিনি খেলছে, যখন ভোটের যখন প্রয়োজন হয় তখন তাদের আমার প্রয়োজন, ভোট হয়ে গেলে আবার আমাদের দরকার তখন ছুঁড়ে ফেলে দেয় তারা। আপনাদের পাল্টা প্রচার কি হবে, পাল্টা স্ট্র্যাটেজি কি হবে রাজনৈতিকভাবে? শোনো, পাল্টা প্রচার কালকের থেকেই আমাদের লোকরা রাস্তায় নামছে। যেটা শান্তনু ঠাকুর বলছে যে সারা ভারতবর্ষের মতুয়ারা আনন্দিত, কিন্তু আমি বলবো কালকের থেকে দেখবেন যে ভারতবর্ষের যে আজকে পশ্চিমবাংলায় দেখেন কিভাবে আজকে প্রতিবাদ হবে। তারা রাস্তায় রাস্তায় নামবে যে এই আইন আমরা মানি না, আমরা কোনো ফর্ম ভরে কোনো আমরা নাগরিকত্ব নেওয়ার পক্ষপাতী নই, আমরা ধিক্কার জানাই এই আইনকে। যে আইন ভারতবর্ষের মানুষকে বেনাগরিক করার চিন্তা ভাবনা করছে তাকে আমরা ধিক্কার জানাই। অল ইন্ডিয়া মত মহাসংঘ, আমি বলবো যে আমার শাশুড়ির স্বপ্ন, আমার স্বামী কপিল কৃষ্ণ ঠাকুরের স্বপ্ন, পিয়ার ঠাকুরের স্বপ্ন ছিল যে যারা এরা যেন আর উদ্বাস্তু না হয়, তারা যেন ভারতবর্ষের মানুষ হয়ে থাকতে পারে, এটাই আমাদের একমাত্র তাদের চিন্তা ভাবনা ছিল। সেটাকে নিয়েই লড়াই করে যাচ্ছে মমতা ঠাকুরের যে অল ইন্ডিয়া মত মহাসংঘ, সেই অল ইন্ডিয়া মত মহাসংঘ রাস্তায় নামবে, দরকার হয় প্রয়োজনে ধর্নায় আমরা বসবো। ধন্যবাদ মমতা বালা ঠাকুর আমাদের সঙ্গে থাকার জন্য। দেবজিৎ সরকার, দেবজিৎ, মতুয়ারার একটা অংশ রাস্তায় নামবেন, একটা অংশ হয়তো উল্লাস প্রকাশ করছেন, কিন্তু সত্যি এই যে কাগজ দেখাতে হবে, তার নানা রকমের এফিডেভিট দিতে হবে এবং অন্য দেশ থেকে আসার যে প্রমাণ দিতে হবে, এত কিছু একটা জটিল হয়েছে। সত্যি কি আবেদন করবেন লোকজন, কি মনে হয়? দেখো, আমাকে একটুখানি বলতে সময় দাও, সবাই হই হই করলে মুশকিল। সমস্যা আমাদের তৈরি করা নয়, সমস্যা যখন দেশটা ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে তখন থেকে ধরিয়ে দিলাম পণ্ডিত নেহেরু, ধরাও পণ্ডিত নেহেরু, তার আগে পুরো ব্যাপারটাই নাগরিকত্ব দেওয়া সেটা ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী গাইডেড হতো। ফরেনার্স অ্যাক্ট হচ্ছে আমাদের 47-এর, না একটু আমাকে একটা লাইন দুটো লাইন বলতে দাও আমার মতন করে, 46-এর আইন, ঠিক আছে, সেটাই বিভিন্ন রকম সময়ে চেঞ্জ হয়েছে, সেটাই চলছে এখনো পর্যন্ত। 50-এ কি হলো, নেহেরু লিয়াকত চুক্তির একটা জায়গা এলো 51-তে। কেন এলো? যখন দুদিকের লোক দুদিকে যাচ্ছেন, সেই সময় কে কার কোন দেশের নাগরিক সেটা নিয়ে সমস্যা হলো, এবং একদিকে দেখা গেল ভারত থেকে যত লোক পাকিস্তানে যাচ্ছেন তার থেকে অনেক বেশি লোক পাকিস্তান থেকে, সেই সময়ের পাকিস্তান থেকে, তখন বাংলাদেশ হয়নি, 2 পাকিস্তান থেকে ভারতে পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন। একটা অদ্ভুত, দুটো মহাবিশ্বযুদ্ধে যত না লোক মাইগ্রেট করেছে ইউরোপে, তার থেকে বেশি লোক শুধুমাত্র এই এশিয়ার এই একটা অংশেতে মাইগ্রেট করলেন, মেজরিটি ভারতে চলে এলেন। বলা বাহুল্য যে মেজরিটি কারা ভারতে এলেন, কেন ভারতে এলেন, এখন বলার সময় নষ্ট করছি না। সেখানে 15ই নভেম্বর 1950 পার্লামেন্টে, 1 মিনিট বলতে তো, জওহরলাল নেহরুর ভাষণ, দাদাও শুনবেন। তিনি বলছেন, দ্য অনারেবল মেম্বার রেফার টু দ্য কোয়েশ্চেন অফ সিটিজেনশিপ। There is no doubt, of course, that those displaced persons like me, our forefathers, who have come to settle in India are bound to have the citizenship. If the law is inadequate in this respect, the law should be changed. তাহলে তখনও 55 সিটিজেনশিপ অ্যাক্ট তখনও আসেনি, যেটার অ্যামেন্ডমেন্ট নিয়ে আজকে আমরা চিৎকার চেঁচামেচি করছি। এরই প্রেক্ষিতেই 1955-তে, 51-তে নেহেরু লিয়াকত চুক্তি হলো, আর 55-তে এই আইন এলো। এই আইন কি এই প্রথমবার সংশোধিত হলো না? তোমরাও জানো, এখানে সবাই জানে যে এই নিয়ে আমরা 6 নম্বর বার হয়েছে, তার আগেও 5 বার হয়েছে, বিভিন্ন কারণে হয়েছে, যে জাম্বিয়ার লোকেদের এখানে থাকতে দিতে হবে বা অন্য জায়গার লোকেদের থাকতে দিতে হবে। তাহলে সিএর সমস্যাটা কোথায়? এখানে কি কাউকে কোনো ভারতবর্ষের নাগরিকদের সঙ্গে এই আইনের কোনো যুক্ত আছে? কিন্তু ধর্মকে কেন্দ্র করে হয়েছে কি? না, বলছি এখানে আমি আসছি। এই যে সংশোধন হয়েছে, এতে কি ভারতবর্ষের কোনো নাগরিকের, এটা তো বাইরে থেকে ভেতরে আসার আইন, ভেতর থেকে বাইরে যাওয়ানোর কোনো আইন নয়। সুতরাং আমরা হিন্দু হই, মুসলমান হই, ধর্মে যাই হই, অ্যাথেইস্ট হই, নাস্তিক হই, তাতেও কিছু এসে যায় না, তাতে কোনো কিছু এসে যায় না, আমাদের কেউ পাঠাচ্ছে না, যে মুসলমানই হন বা হিন্দু হন। এইবারে প্রশ্ন হচ্ছে ধর্মকে কেন্দ্র করে কি হলো? আমি প্রথমেই বলি, ইসলামিক কান্ট্রিতে ইসলাম ফলো করার জন্য, মানে ইসলামকে মেনে নেওয়ার জন্য সেখানে অত্যাচারিত হচ্ছে, যেখানে দেশটাই ভাগ হলো, আমরা আলাদা জাতি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে
মুসলমান এবং হিন্দু বা অমুসলমানরা আলাদা জাতি, মুসলমানদের জন্য আলাদা দেশ চাই, পাকিস্তান তৈরি হয়ে গেল। সেইখানে দাঁড়িয়ে মুসলমান হওয়ার জন্য পাকিস্তানে বা আফগানিস্তানে অত্যাচার হচ্ছে বা পরের বাংলাদেশে অত্যাচারিত হচ্ছেন মুসলমান হওয়ার জন্য, তা নয়। তাহলে অমুসলমানদের অত্যাচারিত হওয়ার চান্স এবং তারা এসেছে। শেষ কথা, যারা বলছেন এখানে নিশ্চয়ই সবাই বলবেন যে মুসলমানদের হিন্দুদের আলাদা করা হয়েছে, ইউসিসি বলে একটা আইন নিয়ে বিল নিয়ে আলোচনা হচ্ছে। মুসলমান বা হিন্দু মেনে যদি সিএ না হতে পারে, ইউসিসি এখানে তাহলে সবাই সমর্থন করছেন? না না, আমি বলছি, চ্যালেঞ্জ নিয়ে বলছি, সবাই বলুক। সেই বেলা সবাই বলবে না না না, মুসলমানদের জন্য আলাদা আইন থাক, হিন্দুদের জন্য আলাদা আইন। আর এখানে না বলছে, তাহলে ইউসিসি সমর্থন করছো, ইউসিসি সমর্থন করছো, ইউসিসি সমর্থন করছো। আমি দাঁড়াও, পাকিস্তান, আরে ভাই কথাটা পাকিস্তান আফগানিস্তান শুধু বাংলাদেশ হলো কেন? আমি বলছি না না, আরে ভাই আজকে তামিলনাড়ু কেন প্রতিবাদ করছে? কেন শ্রীলঙ্কা হলো না? তিব্বত হলো না কেন? তিব্বত হলো না কেন? মায়ানমার হলো না কেন? হিন্দু বা মুসলমান বলে দেশভাগ চাইনি। তুমি কালেক্টিভ দেবজিতের কথার প্রেক্ষিতে আমি একটা কথা বলতে পারি, একটা কথা যতদূর মনে পড়ছে, সুময়দা হয়তো ভুলে ধরিয়ে দেবেন। 2003 সালে অটল বিহারী বাজপেয়ী সরকার একটা কিন্তু এরকম একটা অ্যামেন্ডমেন্ট আরেকটা এনেছিল, যেখানে অটল বিহারী সরকার বলেছিলেন যে শুধুমাত্র জন্মের ভিত্তিতে ভারতবর্ষের যে বাচ্চা জন্মালো সেই কিন্তু ভারতবর্ষের নাগরিক হলো না। ভারতবর্ষের নাগরিক তার বাবা, তার পূর্বপুরুষ ভারতবর্ষের নাগরিক কিনা সেটা প্রমাণ থাকলে তবেই ওই বাচ্চা ভারতবর্ষের নাগরিক হতে পারে। যেহেতু জওহরলাল নেহরুর কথাটা আমি দেবজিৎদার সব কথার সাথে একমত। এখানেই প্রশ্নটা প্রথম থেকে করে আসছি যে সমস্ত হিন্দু যারা এপারে চলে এসেছিলেন তারা বিনা কাগজে প্রত্যেকে কেন সিটিজেনশিপ পাবে না? কেন আমি বলছি, ও যেহেতু নেহরুর বক্তৃতা বলে শোনালো, আমারও তো উচিত মোদির কথা বলা। আমি আবার বলছি, যেটা সিএ থেকে অ্যাক্ট থেকে প্রেস ইনফরমেশন ব্যুরো পাবলিশ করেছিল, আমি কোট করছি, নো ফরেনার্স উইল গেট সিটিজেনশিপ অটোমেটিক্যালি বাই দি অ্যাক্ট. A prescribed authority will scrutinize each application submitted for citizenship, and only those persons complying with the criteria specified in the act will be granted Indian citizenship. যদি ক্রাইটেরিয়ার ব্যাপার থেকে থাকে সেক্ষেত্রে কেন শান্তনু ঠাকুররা বলছেন যে কোনো ক্রাইটেরিয়া ছাড়া সবাই পাবে? এক। দ্বিতীয় কথা, বিষয়টা দেখুন আপনি মোদিজি যা করেন এটা আলটিমেটলি কিন্তু ভালোর জন্য করেন। উনি 2000 টাকার নোট এনেছিলেন 500,000 বাতিল করে ভালোর জন্য, আবার কদিন পরে সেটাকে তুলে দিলেন আমাদের ভালোর জন্যই। উনি কৃষি বিল এনেছিলেন ভালোর জন্য, তারপর কৃষি বিল বাতিল করলেন ভালোর জন্য। আগেরবার জিতেছিলেন আমাদের ভালোর জন্য, এবার হেরে যাবেন আমাদের ভালোর জন্য। সুতরাং কিন্তু মুশকিলটা হচ্ছে ওরা যা বলে 2 বছর পরে নিজের কথা নিজেরা আর ধরে রাখতে পারে না। কিন্তু ওরা চাইছে, আরে বিষয়টা একটা কথা আমায় বলুন তো, একটা কথা আমার সঙ্গে রয়েছে সুইস ব্যাংকের সুইস ব্যাংকের নাম প্রকাশ করবে বলে যারা ক্ষমতা এসেছিল তারা স্টেট ব্যাংকের নাম প্রকাশ করতে পারে না। এই ভাইরাসগুলো আমার ঠাকুর বলছি যে একবার বলছি সুইস ব্যাংকের নাম ফাঁস করবে বলে এসেছিল, স্টেট ব্যাংকের কাগজ। আমি একটা কোশ্চেন খালি, যে দেবজিৎ এই সিএটাকে বোঝানোর জন্য আমার মনে হয় কোথায় 46, 47, 50, 55 একদম দাদা দেশভাগ এই জন্যই হয়েছিল। আমি তোমার বেলায় কথা বলি না, বলতে তো দাও, তারপর আমি ভুল বললে তুমি বলবে। আমার বক্তব্য তাতে এই 55 অবধি টেনে এত ইতিহাস বোঝানোর দরকার নেই। ইতিহাস বোঝাচ্ছেন মানে এটা বুঝতে হবে যে ডাল মে কুছ কালা है। তার মানে ইতিহাস আপনারা না এই ইতিহাসটা বোঝাচ্ছেন কেন? আরে ভাই আপনি সত্যি করে আমার একটা দেবজিৎ ভাই বলতে দাও, তুমি বলো। আমার একটা কথা তুমি খালি উত্তর দাও, যে আমার বক্তব্য আজকে তুমি যাকে নতুন করে নাগরিকত্ব দিচ্ছ তার যে কাস্ট সার্টিফিকেট রয়েছে তার কি হবে আমাকে বলো। মানে বুঝলাম না। আরে ভাই ধরো নাগরিকত্বের জন্য কাস্ট সার্টিফিকেট আছে, তার কি হবে আমাকে বলো। এই আমাকে বলিয়ে দিতে চাইছি, ফাস্ট ট্র্যাক প্রসিডিউর। আমি প্রশ্নটা করি, যে কোনো দেশের নাগরিক এখানকার নাগরিকত্ব পাবে শুধু তিনটার জন্য। ও দেবজিৎ এতদিন ধরে 1 মিলিমিটারের একটা মিছিল করতে পারোনি। আমার সঙ্গে আমার বক্তব্য কাস্ট সার্টিফিকেট কি হবে? এবার ধরুন নাগরিক হলে সেই নাগরিকত্ব
শতরূপ ঘোষ ছাড়া কোনো শতরূপ মণ্ডল তোমাদের নেতা হতে পারেনি। বিমান বসু ছাড়া কেউ তোমাদের নেতা হতে পারেনি, কেউ নেতা হতে পারেনি। শত শত শতরূপ ঘোষ আছে, শত শত শতরূপ ঘোষ, শত শত অনিল বিশ্বাস, শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি। একটা প্রশ্ন তরুণ জ্যোতি থাকতেও আমি প্রশ্নটা করেছিলাম, উত্তর পাইনি। দেবজিৎ বাবু শুনুন, আমি তরুণ জ্যোতি এমপি ওদের আরে মন্ডল শুনেছে কমিউনিস্ট নয়, ইন্দ্রজিৎ গুপ্ত, আমি তো বলছি আবার বলছি কি বলছে বেচারা উচ্চবর্ণ এমপি করা আইসিবি পর্যন্ত এখনো একটা প্রশ্ন নিতেই হবে দেবজিৎ। আমি প্রফেসর শুভময় মৈত্র প্যানেলের শুরুতে অনেকগুলো প্রশ্ন করেছিলেন, তার মধ্যে একটা প্রশ্ন ছিল প্রতিবেশী দেশ থেকে হিন্দু পলায়ন নিয়ে বিগত 65 বছরে কংগ্রেস সরকার কিছু করেননি। আমি একটা 2014 সালের পর থেকে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে ওখানে